গঙ্গারামের কপাল। নদীর ধারে খোলামকুচি দিয়ে ব্যাঙবাজি খেলতে খেলতে হঠাৎ গঙ্গারামের চোখে পড়ল পাথরটা। এ নদীতে জল নেই বেশি, যেখানে সবচেয়ে গভীর জল সেখানেও হাঁটু ডোবে না। জলটা কাঁচের মতন স্বচ্ছ, তাই তার নিচে লাল, নীল, সবুজ, হলদে, খয়েরি অনেক রকম পাথর দেখা যায়। কিন্তু এমন পাথর গঙ্গারাম এর আগে কোনোদিন দেখেনি। যত রকম রং হয় রামধনুতে, সব রং আছে এই পাথরে, আকারে একটা পায়রার ডিমের মতন। গঙ্গারাম জল থেকে পাথরটা তুলে নিয়ে কিছুক্ষণ অবাক হয়ে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল। বাহ, কি সুন্দর! আপনা থেকেই বেরিয়ে পড়ল তার মুখ থেকে। তারপর সেটাকে সে ট্যাঁকে গুজে নিয়ে বাড়িমুখো রওনা হলো। গঙ্গারাম থাকে বৈকুণ্ঠ গ্রামে। তার বাপ মা মড়কে মারা গেছে যখন, তখন গঙ্গারামের বয়স মাত্র 4.5 বছর। সে তার মামা গোপীনাথের ঘরে মানুষ হয়েছে। এখন তার বয়স 18। তাকে গ্রামের সকলেই ভালোবাসে, কারণ কারোর কোনো উপকারে আসতে পারলে গঙ্গারাম সবচেয়ে বেশি খুশি হয়। তাই সকলেই বলে গঙ্গারামের মতন এমন সরল সদাশয় ছেলে আর দুটি হয় না। এছাড়া গঙ্গারামের চেহারাটিও ভালো। গ্রামের যাত্রা হলে সে তাদের রাজপুত্তর সাজে অভিনয় করে দিব্যি। গঙ্গারামের অবস্থা যে ভালো তা নয় মোটেই। মামার চাষের জমি আছে কিছুটা, সেটা সে এখন নিজে চষতে পারে না বাতের জন্য, তাই ক্ষেতের কাজ গঙ্গারামকেই করতে হয়। যা ফসল হয় তাতে তাদের কোনো রকম চলে যায়। গঙ্গারামের একটা মামাতো ভাই আছে, তার চেয়ে 3 বছরের বড়, নাম রঘুনাথ। রঘুনাথ কুসঙ্গে পড়ে চুরি করতে গিয়ে ধরা পড়ে যায়। তাতে তার শাস্তি হয় 3 বছরের হাজতবাস। সেই 3 বছর কাটতে আর 3 মাস বাকি। বাবা গোপীনাথ বলেছে ছেলেকে আর বাড়ি ফিরিয়ে নেবে না। নদীর ঘাটে খেলা সেরে বাড়ি ফেরার পথে গঙ্গারাম একবার সুবল কাকার বাড়ি হয়ে গেল। সুবল কাকা কদিন থেকে সর্দি জ্বর। তার একটা পা খোঁড়া, তাই সে লাঠি ছাড়া হাঁটতে পারে না। গঙ্গারাম তাকে এসে দেখার জন্য শশী কবিরাজকে খবর দেয়। শশী রুগী দেখে ওষুধ বলে দিয়ে যায়, চাকুলে পাতার রস। সে পাতাও গঙ্গারাম বন বাজারে ঘুরে ঘুরে বিচুটির কামড় খেয়ে জোগাড় করে এনে দেয়। আজ গঙ্গারাম দেখল সুবল কাকা অনেকটা ভালো। একবার মোক্ষদা বুড়িরও বাড়িতে যাবার ইচ্ছে ছিল। বুড়ি গ্রামের এক প্রান্তে থাকে সেই জন্য। কিন্তু সুবল কাকার বাড়ি থেকে বেরিয়ে দেখল আকাশে মেঘের ঘনঘটা। গঙ্গারাম পা চালিয়ে বাড়ি মুখো চললেও বৃষ্টি এড়াতে পারল না। অবশ্যই বৃষ্টিতে ভিজতে তার ভালোই লাগে, কিন্তু ওমা, আজ যে জলের সঙ্গে শিল পড়তে শুরু করলো, আর এমন শিল গঙ্গারাম তার বাপের জন্মে দেখেনি। এক একটা শিল যেন এক একটা তাল ফটাস ফটাস করে রাস্তায় পড়ছে আর ফেটে চৌচির হয়ে বরফ ছড়িয়ে পড়ছে চারদিকে। যদি একটা মাথায় পড়ে, মাথায় পড়লো ঠিকই, তবে সেটা গঙ্গারামের নয়, শ্রীনিবাস ময়রার বুড়ো বাপ ভুজঙ্গ লাঠি হাতে ঠক ঠক করে যাচ্ছিল রাস্তা দিয়ে। সোজা তার মাথায় একটা শিল পড়ে। গঙ্গারামের চোখের সামনে বুড়ো মাথা ফেটে অক্কা পেল। আর তারপর গায়ের কেলো কুকুরটাও মরল মাথায় সেই রাবুনে শিল পড়ে। গঙ্গারাম ভেবেছিল তেলিপাড়ার বুড়ো অসৎ গাছটার তলায় আশ্রয় নেবে, কিন্তু সেই সঙ্গে শিল কুড়িয়ে নিয়ে তাতে কামড় দেওয়ার লোভটাও সামলাতে পারল না। অথচ গায়ের সব লোক নয় গাছতলায়, না হয় বাড়ির দাওয়ায় আশ্রয় নিয়েছে। 2-1 জন গঙ্গারামকে রাস্তায় দেখে চেঁচিয়ে তাকে সাবধান করে দিল,
কিন্তু গঙ্গারাম তাদের কথায় কান দিল না। আর এও ঠিক যে তার চতুর্দিকে শিল পড়লেও তার গায়ে পড়েনি। গঙ্গারামের কপাল মন্দ বলেই সকলে জানত, যদিও গঙ্গারাম কোনোদিন নিজেকে দুঃখী বলে মনে করেনি। কিন্তু আজ যে ঘটনা ঘটল তাতে বলতেই হয় তার কপাল খুলে গেছে। এই ঘটনার 3 দিন পর ক্ষেতে জমি চাষ করতে গিয়ে গঙ্গারামের লাঙলে ঠকাং করে একটা মাটির তলায় কি যেন লাগলো। গঙ্গারাম মাটি খুঁড়ে দেখলো সেখানে একটা পিতলের কলসি। তার মুখটা একটা পিতলের ঢাকনা দিয়ে বন্ধ, আর সেই ঢাকনা একটা লাল কাপড় জড়িয়ে তাকে গেরো দিয়ে দেওয়া হয়েছে যাতে সহজে খোলা না যায়। খেতে কাজ সেরে গঙ্গারাম কলসিটা বাড়িতে নিয়ে এলো। বেশ ভারী কলসি। গঙ্গারামের গায়ে জোর আছে তাই সে বইতে পারলো, না হলে 2 জন লোক লাগতো। বাড়িতে এসে কাপড়ের গেরো খুলে ঢাকনা তুলে গঙ্গারাম দেখলো কলসিটার ভেতর অনেকগুলো গোল গোল হলদে রঙের চাকতি রয়েছে, যেগুলো দিনের আলোতে ঝলমল করছে। গঙ্গারামের চোখ কখনো মোহর দেখেনি, নইলে সে বুঝতে পারত যে এগুলো সবই মোহর। এই এক কলসির মধ্যে যত স্বর্ণমুদ্রা ছিল তাতে একটা প্রাসাদ বানানো যায়। কিন্তু গঙ্গারাম ভাবল, না জেনে এগুলো কিসের চাকতি, যেভাবে ছিল সেভাবেই পড়ে থাক। কলসির মুখে আবার ঢাকনা দিয়ে সেটাকে কাপড় দিয়ে বেঁধে গঙ্গারাম খাটের তলায় চালান করে দিল। মামাকেও বলল না সেটার বিষয়ে কিছু। এর কদিন পরে আর একটা ঘটনায় বোঝা গেল গঙ্গারামের কপাল ফিরেছে। মাঝ রাত্রিরে গঙ্গারামের পাড়ায় অন্তা ঘোষের বাড়িতে আগুন ধরল। গঙ্গারামের 7টা বাড়ির পরেই অন্তা ঘোষের বাড়ি। পাড়ার সকলে ঘুম ভেঙে গিয়ে চারদিকে হই হই চেঁচামেচি শুরু করে দিল। পুকুর থেকে বালতি বালতি জল নিয়ে এসে হাতে করে চালান করে করে আগুনে ঢালা হলো। কিন্তু সর্বগ্রাসী আগুন এক ঘরের চাল থেকে আর এক চালে ছড়াতে লাগলো। 4.5 ঘন্টা লাগলো আগুন নেভাতে। কিন্তু আশ্চর্য এই যে চারপাশের বাড়ি পুড়ে গেলেও গঙ্গারামের বাড়ি সে আগুন ছোঁয়নি। গঙ্গারাম নিশ্চিন্তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, যাক, বাঁচা গেল। আমাদের বাড়িতে আগুন ধরলে বাতের রোগী মামাটা হয়তো পুড়েই মরত। এই ঘটনার পর গায়ের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল গঙ্গারামের সৌভাগ্যের কথা। কেউ কেউ এসে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গঙ্গা, তোর ব্যাপার কি বলতো? তোকে তো চির দুঃখী বলেই জানি, কিন্তু তোর এমন ভাগ্য ফিরল কি করে? গঙ্গারাম এক গাল হেসে বলে, কপালের কথা কেউ কি কিছু বলতে পারে গো? ভগবান মুখ তুলে চেয়েছেন বটে, কিন্তু কেন তা তো বলতে পারবো না। গঙ্গারামের একবারও মনে হলো না যে তার ট্যাকে যে পাথরটা গোজা থাকে সেই পাথরটাই তার কপাল ফিরিয়ে দিয়েছে। গঙ্গারামের মামাতো ভাই রঘুনাথ হাজর থেকে ছাড়া পেয়ে তার বাড়িতে আসার পথেই হলধরের দোকান থেকে মুড়ি চিনে খেতে খেতে গঙ্গারামের আশ্চর্য কপালের কথা শুনে তার মনে হলো, এটা কেমন করে হয়? হঠাৎ একটা লোকের ভাগ্য ফিরে যায় কি করে? এ ব্যাপারে একটু খোঁজ খবর করতে হবে তো। খিদে মিটিয়ে বাড়ি ফিরে এসে প্রথমেই তার বাপের কাছে মুখ ঝামটা খেতে হলো রঘুনাথকে। এ বাড়িতে তোর ঠাঁই হবে না, সোজা বলে দিলেন বাপ, তুই অন্য ব্যবস্থা করে দেখ। রঘুনাথ বাড়ি থেকে বেরিয়ে এসে দেখলো গঙ্গারাম মাঠ থেকে বাড়ি ফিরছে। কিরে দাদা, একদিনে ছাড়া পেলে বুঝি? গঙ্গারাম জিজ্ঞেস করলো রঘুনাথকে। কিন্তু বাপ তোমার উপরে খাপ্পা হয়ে আছেন যে, তার সঙ্গে দেখা করেছো? করেছি, বলল রঘুনাথ। আমি এ বাড়িতে থাকার জন্য আসিনি, আমার অন্য ডেরা আছে কেষ্টপুরে। আমি এসেছি একবার তোর সঙ্গে একবার দেখা করব বলে। সে তো ভালো কথা, বলল গঙ্গারাম। তোর সঙ্গে একটা কথা ছিল,
কি কথা দাদা? তোর কপাল ফিরেছে বলে শুনলাম, ব্যাপারটা কি? আমি আর কি বলবো দাদা, যিনি মাথার উপরে আছেন তার কখন কি যে মর্জি হয় আমরা কি বলতে পারি? রঘুনাথ বুঝল যে গঙ্গারাম যা বলছে তা সরল মনেই বলছে, তার কাছ থেকে খুব বেশি কিছু জানা যাবে না। সে পোটলা কাঁধে আবার বেরিয়ে পড়ল। কেষ্টপুরে সত্যি তার একটা ডেরা আছে। তার দলের যে পান্ডা, যাকে পেয়াদা ধরতে পারিনি, সেই মহেশ থাকে কেষ্টপুরে। জেল খেটে রঘুনাথের এবার সৎপথে যাওয়া উচিত ছিল, কিন্তু দুষ্কর্ম তার মজ্জায় ঢুকে গেছে, তাই তার আর পুরনো দল ছাড়তে চায় না সে। তবে কেষ্টপুর যাওয়ার আগে সে গেল হরিতাল, অঘোর গণৎকারের কাছে। অঘোর শুধু গুনতে জানে না, সে নানা রকম মন্তর তন্তর জানে। লম্বা চিমড়ে মানুষটা, গায়ের রং একেবারে আলকাতরার মতন, বয়স কত তা কেউ জানে না। অঘোর রঘুনাথকে দেখেই বলল, কয়েদখানা থেকে ছাড়া পেলি? তবে তোর কিন্তু কপালে দুঃখ আছে, তোকে আবার হাজতে যেতে হবে। এই বেলা কুসঙ্গ পরিত্যাগ কর। সেসব কথা থাক, বলল রঘুনাথ। আমি আমার পিস্তুত ভাইয়ের কথা জানতে এসেছি। কে? গঙ্গারাম? তার কপাল ফিরল কি করে বলতে পারেন? দাঁড়া, একটু হিসেব করে দেখি। অঘোর গণৎকার তার তক্ত বসে বসে একটা খেরোর খাতায় খসখস খসখস করে কয়েকটা নকশা এঁকে প্রায় মিনিট 5 ধরে সেইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। তারপর বলল, সে তো এখন বিস্তর ধনের মালিক। ধন কই? ধন দৌলত তো কিছুই দেখতে পেলাম না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। হঠাৎ তার কপাল ফিরল কেন? সে কি দেবতার বর পেল নাকি? না, সে পেয়েছে একটা পাথর। পাথর? হ্যাঁ, পাথর। তার জোরেই তার কপাল ফিরেছে। এই পাথরের নাম সাতশিরা। তার বৃহস্পতি এখন তুঙ্গে, তবে সে নিজে তা বোঝে না। সে অতি সহজ সরল মানুষ। তার ধন কোথায় আছে বলতে পারেন? তার খাটের নিচে 3 সহস্র স্বর্ণ মুদ্রা। রঘুনাথ গণৎকারের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সে সোজা গেল কেষ্টপুরে। তার লক্ষ্য মহেশ চোরের বাড়ি। মহেশের বয়স 35-এর কাছাকাছি। পাকানো শরীর, নাকের নিচে পুরু গোফ আর গালে গালপাট্টা। দাদা, বলল রঘুনাথ মহেশের হাত ধরে, 3 সহস্র স্বর্ণ মুদ্রা। কি ব্যাপার? রঘুনাথ তাকে পুরো ব্যাপারটা খুলে বলল। এই কথা শুনে বলল মহেশ, খাটের তলায় আছে পেতলের ঘটি? হ্যাঁ দাদা। তুমি আনতে পারলে 3-এর মধ্যে ভাগ করে নেব। 1 ভাগ আমার। তা বেশ, বলল মহেশ। পরশু অমাবস্যা, পরশু যাব। মহেশের মতন চতুর লোক এর তল্লাটে আর কেউ ছিল না। সে যে কতবার পেয়াদার চোখে ধুলো দিয়েছে তার হিসাব নেই। অমাবস্যার রাতে শীত কাঠি নিয়ে বৈকুণ্ঠ গ্রামে গঙ্গারামের বাড়িতে এসে সে দিয়েছে, কাজ শুরু করে দিল। নিশুতি রাত, ফাল্গুন মাস, কিন্তু শীত এখনো পুরোপুরি যায়নি। মহেশ এসে পৌঁছেছে রাত 3টে, যখন লোকের ঘুম সবচেয়ে গভীর। এসেই প্রায় শব্দ না করে সে শীত কাটতে শুরু করে দিয়েছে। কিন্তু তাকে বেশি দূর এগোতে হলো না। 2 দিন হলো বৃষ্টি হয়ে গেছে। শীতকালে লম্বা ঘুম ভাঙা এক কালসাপ ছিল কাছাকাছির মধ্যে। সেটা নিঃশব্দে এসে মহেশের গোড়ালিতে মারল একটা ছোবল। মহেশের হাত থেকে শীতকাঠি পড়ে গেল, আর 2 মিনিটের মধ্যেই তার নিষ্প্রাণ দেহ লুটিয়ে পড়ল মাটিতে। পরের দিন সকালে গঙ্গারামই দেখল প্রথম চোরের মৃতদেহ। সে বুঝল কি হয়েছে,
কিন্তু তার বাড়িতে চোর শীত কাটতে আসবে কেন সেটা সে বুঝে উঠতে পারল না। এদিকে মহেশের কি দশা হয়েছে সেটা রঘুনাথ জানতে পেরেছে। সে বুঝল তার পিস্তুত ভাইয়ের কি আশ্চর্য কপাল। এইভাবে চুরি করে তার কাছ থেকে টাকা আদায় করা যাবে না, অন্য কি পন্থা নেওয়া যায় তাই সে ভাবতে বসল। এদিকে গঙ্গারামের যে কপাল খুলেছে তার আরও প্রমাণ পাওয়া গেছে। তার মামার বাত আপনা থেকেই অনেকটা ভালো হয়ে গেছে। মামার মেজাজটাও ছিল খিটখিটে, আজকাল সেটাও বদলে গিয়ে অনেকটা নরম হয়েছে। মামা বলছে গঙ্গারামের জন্য এবার একটা পাত্রী খুঁজতে হবে। গঙ্গারাম এটাকেও কপাল ফেরার লক্ষণ বলে মনে করে, কারণ বিয়েতে তার আপত্তি নেই। বেশ একজন সুখ দুঃখের সাথী হবে, ঘরকন্যার কাজ করার লোক হবে, আর সে মেয়ে যদি ফুটফুটে হয় তাহলে তো কথাই নেই। ফুল যেমন সুন্দর, সকাল সন্ধ্যায় আকাশ যেমন সুন্দর, পাখির ডাক যেমন সুন্দর, তেমনি তার বউও সুন্দর হয়, এটা গঙ্গারাম চায়। এই সময় একদিন এক হাটে ঢেঁড়া শোনা গেল। বৈকুণ্ঠ গ্রাম থেকে 7 ক্রোশ দূরে কনকপুর শহর, সেই শহর থেকে ঢেঁড়া নিয়ে এসেছে। ঘোষণাটা এই: কনকপুরের রাজকন্যার একটা 7 শিরা পাথর ছিল, সেটা একটা বাঁদর রাজবাড়ির অন্দরমহলে ঢুকে নিয়ে যায়। সেই দেখে রাজবাড়িতে নানা দুর্ঘটনা ঘটছে। রাজকন্যার মুখে হাসি মিলিয়ে গেছে, তার শরীর শুকিয়ে যাচ্ছে। এই 7 শিরা পাথরে রামধনুর 7টা রঙই শিরায় শিরায় ফুটে বেরোয়। সে পাথর যদি কারো কাছে থেকে থাকে তাহলে সেটা ফেরত দিলে রাজা তাকে সহস্র স্বর্ণমুদ্রা পুরস্কার দেবে। গঙ্গারাম শুনল ঘোষণাটা, তারপর একটা গাছের আড়ালে গিয়ে ট্যাগ থেকে পাথরটা বার করে দেখলো সেটায় মন দিয়ে। হ্যাঁ, এতেও তো শিরায় শিরায় 7টা রঙই দেখা যায়। এই কি তাহলে সেই 7 শিরা পাথর? গঙ্গারাম মনে মনে ঠিক করলো সে কনকপুর যাবে, আর গিয়ে রাজাকে জিজ্ঞেস করবে এই পাথরই সেই পাথর কিনা। যদি তাই হয় তাহলে সে পাথরটা ফেরত দিয়ে দেবে। সেটা তার সাধের জিনিস, সন্দেহ নেই, কিন্তু রাজকুমারীর অবস্থা শুনে তার মনে আঘাত লেগেছে। কারো দুঃখ গঙ্গারাম সইতে পারে না। সে দুঃখ দূর করার ক্ষমতা যদি তার থাকে সে তাহলে নিশ্চয়ই তা করবে। এদিকে কেষ্টপুরে এই একই ধারা পড়েছে, একই ঘোষণা হয়েছে, আর সেটা শুনেছে রঘুনাথও। তার মন বলল তার পিস্তুত ভাইটা যা বোকা, সে নিশ্চয়ই পাথর ফেরত দিতে কনকপুর যাবে। সে নিজে কনকপুরের রাস্তায় ঝোপের পিছনে লুকিয়ে থাকবে, আর ভাই এলেই তাকে ঘায়েল করে তার থেকে সেই পাথরটা নিয়ে নেবে, নিয়ে সেটা সে নিজেই কাছে রাখবে, রাজাকে ফেরত দেবে না। গঙ্গারাম পরের দিন সকাল সকাল চাদরের খুঁটিতে মুড়ি বাতাসা বেঁধে নিয়ে দুগ্গা দুগ্গা বলে কনকপুর রওনা দিল। 3 ক্রোশ পথ যাবার কিছু পরে একটা বনের পাশ দিয়ে যাওয়ার সময় একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে এসে রঘুনাথ হাতে বাঁশের লাঠি দিয়ে ধেয়ে এলো গঙ্গারামের দিকে। গঙ্গারাম কিছুই টের পায়নি, কারণ তার পিছন দিক দিয়ে সে নিঃশব্দে এসেছিল রঘুনাথ। কিন্তু হলে কি হবে? গঙ্গারামের ট্যাঁকে 7 শিরা পাথর। কিন্তু হলে কি হবে? গঙ্গারামের ট্যাঁকে 7 শিরা পাথর। সে লাঠি তার মাথায় পড়তেই সেটা শোলার মতন মট করে ভেঙে গেল। কাণ্ড দেখে রঘুনাথ দিল চম্পট, কারণ সে জানে গঙ্গারামের সঙ্গে খালি হাতে সে পেরে উঠবে না। কনকপুর পৌঁছাতে গঙ্গারামের দুপুর বেরিয়ে এলো। রাজবাড়িটা অনেক দূর থেকেই দেখা যায়। সে শটাং চলে গেল ফটকের সামনে। সেখানে প্রহরী তাকে রুখে দাঁড়ালো। আমি রাজকন্যার জন্য 7 শিরা পাথর এনেছি।
প্রহরী পাথরটা দেখতে চাইলে গঙ্গারাম ট্যাঙ্ক থেকে বার করে দেখালো। তাতে প্রহরী শুধু তার পথই ছেড়ে দিল না, আর একজন প্রহরীকে বলে রাজার সঙ্গে দেখা করাতে পাঠিয়ে দিল। রাজা রাজসভায় যাননি, মন্ত্রী রাজকার্য চালাচ্ছেন। রাজা মনের দুঃখে অন্দরমহলে শয্যা নিয়েছেন। গঙ্গারাম রাজার কাছে গিয়ে তাকে গড় করে বলল, মহারাজ, আমি একটা পাথর এনেছি, সেটা সাতশিরা কিনা যদি আপনি একটু দেখে দেন। রাজা উঠে বসলেন, তার চোখে আশার ঝিলিক। কই, দেখাও দেখি পাথরটা। গঙ্গারাম দেখালো। রাজা দৃষ্টি উৎসাহিত হয়ে উঠল। এই তো সেই পাথর বলে চেঁচিয়ে উঠলেন তিনি। তারপর রাজা গঙ্গারামের দিকে চেয়ে বললেন, তুমি দাঁড়াও, তোমার পাওনা পুরস্কারটা তোমাকে দিই, আর তোমার সঙ্গে লোক দিয়ে দিচ্ছি, সে তোমাকে ঘোড়ায় করে তোমার গ্রামে পৌঁছে দেবে। এ টাকা সঙ্গে নিয়ে হেঁটে নিরাপদ হবে না তোমার যাওয়া। কোষাগার থেকে একজন কর্মচারী একটা মখমলের থলিতে 1,000 স্বর্ণ মুদ্রা এনে গঙ্গারামকে দিল। গঙ্গারাম থলি খুলেই বলল, আরে, এই জিনিস তো আমার অনেক আছে, এর চেয়ে বেশি আছে। খেতে চাষ করতে গিয়ে মাটির তলা থেকে পেয়েছি। এ জিনিস আর আমার লাগবে না, যথেষ্ট আছে। রাজা তো অবাক, এমন কথা তিনি কোথাও শোনেননি। তিনি বললেন, এটা তোমার পুরস্কার, তোমার পাওনা, তোমাকে নিতেই হবে। তবে দিন, আপনি যখন এত করে বলছেন তখন না করব না। কিন্তু একটা কথা বলার ছিল রাজামশাই। কি কথা? যাকে এনে দিলাম সাতশিরা পাথর, সেই রাজকন্যাকে বড় দেখতে ইচ্ছে করছে। আমি কোনোদিন রাজকন্যা দেখিনি। রাজা চোখ কপালে তুলে বললেন, এ কেমন কথা বললে তুমি? রাজকন্যাকে দেখা কি মুখের কথা? সে থাকে তার নিজের ঘরে, তার বিয়ের কথা হচ্ছে, সে তো আর খুকি নয়। সে তো আমারও বিয়ের কথা হচ্ছে রাজামশাই, বলল গঙ্গারাম। আমি কি বলি, এই দোষটা করলাম কি কিছু? একবার দেখেই আমি চলে যাব। এমন সময় সকলকে অবাক করে দিয়ে রাজার ঘরের পর্দা সরিয়ে এক পরমা সুন্দরী মেয়ে এসে ঘরে ঢুকলো। এ কি, সুনয়না? রাজা অবাক হয়ে উঠলেন। যে আমার পাথর এনে দিয়েছে তাকে একবার দেখতে ইচ্ছা হলো, বলল রাজকন্যা সুনয়না। এই পাথর যে হাতছাড়া করতে পারে সে তো যেমন তেমন লোক নয়। এমন পয়া পাথর তো আর হয় না, এতে মানুষের ভাগ্য ফিরে যায়। গঙ্গারাম অবাক হয়ে রাজকন্যার দিকে চেয়ে বলল, এ কথা বোধহয় ঠিক, কারণ এটা পাওয়ার পর থেকেই আমার মতো গরিবের কপালও খুলে গিয়েছিল। এখন যখন পাথরটা চলে গেল, তখন আবার যে কি সেই হয়ে যাবে। তুমি বলল রাজকন্যা, আমি এ পাথর ফেরত চাইনি, বাবাই জোর করে ঘোষণা করিয়েছিলেন। আমাদের সত্যি কোনো অভাব নেই, অভাব তো তোমারই। অভাবের মধ্যেই তো মানুষ হয়েছি, বলল গঙ্গারাম। তাই অভাবের অভাবটা যে কি তা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, এই পাথর আমাকে অনেক স্বর্ণ মুদ্রা এনে দিয়েছে। একদিন বুঝতে পারিনি, আজ বুঝলাম। আমার মনে হয় বাকি জীবনটা যাতে স্বচ্ছন্দে চলে যাবে, আমার আর কোনো পাথরের দরকার নেই। ওটা তোমার জিনিস ছিল, তোমার কাছেই থাক। কিন্তু একটা কথা বলি, এই পাথরের গুণে পাওয়া স্বর্ণ মুদ্রা এই পাথর চলে গেলে আর নাও থাকতে পারে। তখন তুমি কি করবে? পাথর পাওয়ার আগে যেমনভাবে চলছিল তেমনভাবেই চলবে। তা কেন? পাথর তো দুজনের কাছেই থাকতে পারে। সকলকে অবাক করে দিয়ে বলল রাজকন্যা। এটা ঠিক বলেছ, বলল গঙ্গারাম। যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয় তাহলে তো দুজনের কাছেই থাকতে পারে পাথর। রাজাকে এবার বাধ্য হয়ে কথা বলতে হলো। তিনি গঙ্গারামের দিকে চেয়ে বললেন, সব তো বুঝলাম, কিন্তু
আমি তো আর বেশি দিন নেই, আর আমার কোনো ছেলেও নেই। আমি না থাকলে তুমি রাজকার্য চালাতে পারবে? গঙ্গারাম বলল, একদিন খেতে লাঙল চালালাম, এখন না হয় রাজ্য চালাবো। ফসল ফলানোও তো সহজ কাজ নয়, তাতে অনেক বুদ্ধি লাগে, অনেক পরিশ্রম লাগে। আজ রাজকার্য অর্ধেক কাজ তো করে মন্ত্রী, আপনি আর একা কত করেন রাজামশাই? সে কথা ঠিক বললেন রাজামশাই, তবে কোনো ভাবনা নেই, বলল গঙ্গারাম। তারপর বলল, তাহলে এবার আমি চলি, আপনি এইদিকে তোড়জোড় করুন, দিনক্ষণ দেখুন, আমার মামাকে খবরটা দিয়ে গিয়ে। চলি রাজকন্যে, আবার পরে দেখা হবে। ভালো কথা, আমার নাম গঙ্গারাম। দরজার পাশ থেকে রাজকন্যার একটা খুশির হাসি হেসে পর্দা ফেলে দিয়ে চলে গেল। বাড়ি ফিরে এসে চৌখাটে হোঁচট খেয়ে গঙ্গারাম পাথরের অভাবটা হাড়ে হাড়ে টের পেল। মামার বাতটাও শূন্য বেড়েছে। আর সবচেয়ে যেটা অবাক কাণ্ড, খাটের তলা থেকে কলসি বার করে দেখলো তার ভিতর রয়েছে শুধুই মাটি। কিন্তু এর কোনোটাই সে গ্রাহ্য করল না, কারণ যা হতে চলেছে তাতে তার কপাল মন্দ, এটা বলা চলবে না। ধন্যবাদ।